মধ্যম অন্য কোনো রাজনীতি সরকার। পশ্চিমবঙ্গ বিধানসভায় সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিরোধী দলনেতা সহ 3 বিধায়ককে স্পিকার সাসপেন্ড করতে 30 করবে। আমি যতদূর জানি 4 বিধায়ককে সাসপেন্ড করা হয়েছিল এবং এমন একজনকে সাসপেন্ড করা হয়েছিল যিনি সেই মুহূর্তে বিধানসভা কক্ষের মধ্যে ছিলেন না। সংসদীয় গণতন্ত্রে মুখ্যমন্ত্রীর পরেই স্থান হচ্ছে বিরোধী দলনেতা। বিধানসভাটা শাসক দলের নয়, বিরোধীদের। তো যেখানে 4 বার বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়, সেখানে সংসদীয় ব্যবস্থা কি গতিশীল না স্থবির? সেখানে কি ডেমোক্রেসি বলে কিছু আছে না পুরোটাই অলিগার্কি? এটা ভাবনা চিন্তা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে মহাকুম্ভ নয়, ওটা মৃত্যু কুম্ভ, এবং এখানেই কালকে বিতর্ক হয়েছে। মহাদম্ভ থেকে উনি বলেছেন। উনি এই কথা বলে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সভ্যতার বহমানতা, আমাদের ঐতিহ্য, মহাকুম্ভের যে মাহাত্ম্য, তাকে তিনি অপমানিত করেছেন। মুখ্যমন্ত্রীর উচিত শুধু রাজ্যবাসী নয়, দেশবাসী নয়, বিশ্ববাসীর কাছে তার এই বক্তব্যের জন্য ক্ষমা চাওয়া। এর প্রতিক্রিয়া হবে এবং মুখ্যমন্ত্রীর বিদায়টা আরো ত্বরান্বিত হবে। দাদা, ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে আবার জমি যাচ্ছে এবং তার মধ্যে সেখানকার মানুষজনরা মহামিছিলেরও ডাক দিচ্ছে, কি বলবেন? দেখুন, ঘাটার মাস্টার প্ল্যান বাস্তবায়িত হোক, এটা আমরাও চাই। ডক্টর মানস ভূঁইয়া দীর্ঘদিন ধরে এই মাস্টার প্ল্যানের জন্য লড়াই করেছে। আমরা মনে করছি যদি কেন্দ্র রাজ্য সহযোগিতার মধ্যে দিয়ে এটাকে বাস্তবায়িত করা যেত এবং রাজ্য সরকারের এই প্রতিহিংসা পরায়ণ মনোবৃত্তি থেকে সরে এসে শুধুমাত্র মানস ভূঁইয়াকে দায়িত্ব দেওয়া হতো কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করবার জন্য, ব্যবস্থায় থাকার জন্য, তাহলে এটা ত্বরান্বিত হতো। ঘাটাল মাস্টার প্ল্যানের প্রাথমিক যে পরিকল্পনা ছিল, তার পরবর্তীকালে সরকার অবৈজ্ঞানিকভাবে কিছু খাল সংস্কার এবং এর নামে তার গতিমুখ বদল করে দিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর জমি নীতি বলে যেহেতু কিছু নেই, সেহেতু বহু প্রকল্প বাস্তবায়িত করা যাচ্ছে না। তার মধ্যে রেল আছে, তার মধ্যে সড়ক আছে, বিভিন্ন কেন্দ্রীয় সরকারের প্রকল্প আছে, মেট্রো রেল আছে, এগুলো করা যাচ্ছে না। তার কারণ হচ্ছে রাজ্য সরকারের জমি নীতি এবং অহেতুক কেন্দ্র বিরোধিতা। এবং ঘাটার এই মাস্টার প্ল্যান নিয়ে যে কমিটি করা হয়েছিল, সেই কমিটির লোকজন এলাকায় গিয়ে এখন লিফলেট বিলি করছে, তাহলে কি এটা কি কোনো একটা প্রচারের জায়গা হিসেবে বেছে নিচ্ছে সরকার? দেখুন, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবার ক্ষমতা বর্তমান রাজ্য সরকারের নেই। এটা কার্যত একটা ওই কাঁঠালের আমসত্বের মতো বিষয়। এটা ঘোষণা সর্বস্ব সরকার অন্যদের মতো ঘোষণা করে দিয়েছে। এটাও হবে ভোটের আগে একটা ঘোষণা চাইতো, আবার দেখবেন না ভোট অ্যান্ড অ্যাকাউন্টসে কি ঘোষণা হয়, ততদিন পর্যন্ত যদি সরকারটা টিকে থাকে। ওইটা দেউচা পাঠামি কয়লা খনি মুখ্যমন্ত্রী বলতে পশ্চিমবঙ্গের দিগন্ত পড়ে যায়, পশ্চিমবঙ্গের দিগন্ত পড়ে যাবে। কিন্তু বিরোধী দলনেতা বলেছে কয়লায় পাথর আছে, আপনি কি একমত? দেখুন, প্রাথমিকভাবে দেউচা পাচামির যে রিপোর্ট মানুষের কাছে এসেছিল, পাবলিক ডোমেন এসেছিল, সেটা আপনিও জানেন। সেখানে দেউচা পাচামি প্রকল্পটা লাভজনক বলে তখন বিশেষজ্ঞরা মনে করছিলেন না। পরবর্তীকালে যদি কোনো পরিবর্তন হয়ে থাকে সেটা আমার জানা নেই। তবে এত গোপনীয়তা কেন? একটা কয়লা উত্তোলন করবার জন্য সেখানে সাংবাদিকরা ঢুকতে পারবে না, সেখানে পুলিশ মহিলাদের ওপর নির্বিচারে লাঠিচার্জ করবে, এটা কি কোনো প্রকল্প? এভাবে কি কোনো প্রকল্প চলতে পারে? দিগন্ত খুলবেন কোথায়? খুলতে যদি অশোকনগরের পিএমএলটা তাড়াতাড়ি স্যাংশন করে, প্রায় 100 স্কোয়ার কিলোমিটার জমির থেকে ওএনজিসি আর অয়েলের প্রজেক্ট, যে আজকে তেলের ওপর ভেসে আছে গোটা উত্তর 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল। ময়েল ম্যাঙ্গানিজ ওর সম্পর্কে যে রিপোর্ট দিয়েছে, রাজ্য সরকারকে চিঠি লিখেছে, জিএসআই রিপোর্ট সাবমিট করেছে যে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বিপুল পরিমাণ ম্যাঙ্গানিজ ওর আছে। এটাই যদি তোলা যায় তাহলে এই অঞ্চলগুলো অর্থনীতি বদলে যাবে। কিন্তু রাজ্য সরকারের উদ্যোগ কোথায়? কেন্দ্রের বহু প্রকল্পকে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করতে দেয়া হচ্ছে না, শুধুমাত্র বিভাজনের রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, ঘৃণার রাজনীতির জন্য, রাজনীতির স্বার্থে রাজনীতির জন্য।
গত সপ্তাহে কলকাতায় এসে অজিত ডোভাল বাংলার ইন্টেলিজেন্স নিয়ে বৈঠক করেছেন। মনে করা হচ্ছে যে মাওবাদী এবং জঙ্গি সংগঠনগুলি বাংলাতে অপারেট করতে পারে, সেটা বৈঠক। তবে এগুলো সম্পূর্ণই তো একটি গোপন বৈঠক, ইন্টেলিজেন্সের বৈঠক নিয়ে আমার কোনো কথা বলা উচিত নয়। তবে দল হিসেবে বিজেপি চায় যে কোনো রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তা, দেশের নিরাপত্তা সর্বোপরি এই যে মাওবাদী হিংসা এবং বিচ্ছিন্নতাবাদী শক্তি, ধর্মীয় ধর্মান্ধ মৌলবাদ, এ সমস্ত ক্ষেত্রে এগুলো দমন করবার ক্ষেত্রে একটা রাজনৈতিক ঐক্যমত্যের প্রয়োজন আছে। পিভি নরসিমহা রাও প্রধানমন্ত্রী থাকা পর্যন্ত, এমনকি মনমোহন সিং এর প্রথম দিক পর্যন্ত সারা দেশে কিন্তু এই ইস্যুতে একটা রাজনৈতিক ঐক্যমত্য ছিল, সে উত্তর পূর্বাঞ্চলের সমস্যাই হোক কিংবা মাওবাদী সমস্যাই হোক। বন্দ্যোপাধ্যায় দায়ী থাকবে এবং পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মুসলিমরা যদি প্রতিবাদ করে তাহলে সামলাতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পশ্চিমবঙ্গে দাঙ্গা চাইছে, যেন তেন প্রকারের পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে দেওয়ার একটা অবস্থা তৈরি করে। মুখ্যমন্ত্রী কালকে ভাষণে বলেছেন যে তাকে জঙ্গি যোগ আছে, তাকে জঙ্গি সংগঠনের সদস্য তিনি কিনা প্রমাণ করবেন, প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন, অনেক কথা বলেছে, কিন্তু মুখ্যমন্ত্রী এটা অস্বীকার করতে পারবেন না। বা যারা রাজনৈতিক ধারাভাষ্যকার আছে তারাই বলছেন যে 1946 সালের আগে পরিস্থিতি আজকে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে এবং সেটা মুখ্যমন্ত্রী সরকার পরিচালনার কারণে। যেভাবে তার ক্যাবিনেটের লোকজন, তার নেতারা বিবৃতি দিচ্ছেন এবং মুখ্যমন্ত্রীর যে সমস্ত ভাষণ আজকে সামনে আসছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি। মুখ্যমন্ত্রী কালকে বলেছেন যে কালকে উনি ধর্মের কথা বললেন, ন্যায়ের কথা বললেন, সিন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা। আমি আবার মনে করে দিচ্ছি যে 2021 সালের 2রা মের পর 27 দিনে যে 56 জন বিজেপি কর্মী খুন হয়েছিল তারাও কিন্তু অমৃতের পুত্রই ছিল। বিজেপির হিন্দুত্ববাদের বিরুদ্ধে মমতার ব্রাহ্মণ্যবাদ, তো বিভিন্ন হিন্দুত্ব কোনো বাদ নয়, হিন্দুত্ব ওয়ে অফ লাইফ, হিন্দুত্ব বহুত্ববাদ, হিন্দুত্ব হচ্ছে যত মত তত পথের কথা। আর সেটাকে বাঁচিয়ে রাখবার জন্যই একটা সংঘবদ্ধ শক্তিশালী নির্দিষ্ট ভূখণ্ডের প্রয়োজন আছে, সে কথাই আমরা বলি। আর মুখ্যমন্ত্রী ব্রাহ্মণ কি অব্রাহ্মণ এসব তো চর্চা পশ্চিমবঙ্গে ছিল না, উনি টেনে এনেছেন। তবে আমার যতদূর মনে পড়ছে উনি ঠাকুর বাড়িতে গিয়ে অনেকদিন আগেই উনি কিন্তু ব্যানার্জি পদবি ত্যাগ করে এসেছেন। উনি বলেছিলেন আজ থেকে আমি আর মমতা ব্যানার্জি নই, আমি ব্যানার্জি ছেড়ে দিলাম, আমি মতুয়া হয়ে গেলাম। এখন আবার উনি ব্যানার্জির কথা বলছেন, আমরা এসবের মধ্যে নেই। নাগাল্যান্ডের অস্ত্র বাংলায় রমরম এবং 10-15 লক্ষ টাকা খরচ করলেই নাগাল্যান্ডের অস্ত্রের লাইসেন্স বাংলায় পাওয়া যায়। নাগাল্যান্ড তো এখন অশান্ত হয়েছে, খুব একটা বেশি দিন অশান্ত ছিল না, মাঝে মধ্যে ওখানে হয় এই ধরনের গন্ডগোল। আর পুলিশ এই অস্ত্র উদ্ধার করছে কি 15 বছরের আগে ফাটা ওই একটা 1 ঘড়া রিভলভার, মানে সেগুলো তো কোনো দম নেই, ওদিকে কোনো লোকও মরবে না, ওই অস্ত্র উদ্ধার করে নাটক করছে। যত গাঁজা এখন পর্যন্ত ধরা পড়েছে মানে বিভিন্ন থানায় যত গাঁজা কেস দিয়েছে অত পোস্টই আজকে বর্ধমানে তৈরি হয়। মুর্শিদাবাদে চীনা লোগো লাগানো অস্ত্র পাওয়া যায়। হ্যাঁ, মুর্শিদাবাদে চীনা লোগো লাগানো অস্ত্র। আরে মঙ্গল গ্রহেরও অস্ত্র পাওয়া যাবে, অস্ত্রই তৃণমূলই অস্ত্র, বোমাই ভিত্তি আর ধ্বংসই ভবিষ্যৎ, এটাই তৃণমূল। দাদা, কংগ্রেস সাংসদ গৌরব গর্গের স্ত্রী পাকিস্তানের যোগ অভিযোগ, কংগ্রেস ও বিষয়ে আমি জানি না, আসাম অনেক দূরে, আর ওই দিল্লির ওসব ব্যাপারে আমি কি করবো। 2021-এ বিজেপি এবং আরএসএস এর মত মিলছিল না, এখন যে ভোট এবার কে জানতে পারলো? এবারে কি মনে কে এটা শুনতে পেলো? কে জানলার পাক দিয়ে উকি মেরে এটা জানতে পেরেছে? আরএসএস কি রাজনীতি করে নাকি যে আরএসএস সঙ্গে বিজেপির রাজনৈতিক মতামত থাকবে? কোথা থেকে এসব খবর আসছে? আরএসএস বিজেপি, আরএসএস এর সম্পর্কে কোনো আরএসএস এর মুখপাত্র তো আমি নই, আমি এসব কি করে বলতে পারবো? আমি ছোট প্লেয়ার। আপনারা চাইছেন না থাকলেও আরএসএস সহযোগিতা চাইছেন না থাকলেও? আরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কি কাজ করতে চায় সেটা যদি মানুষ, মানে বিরোধীরা যখন বুঝতে পারবে তার আগেই সংঘ সমাজ জীবনে বিলীন হয়ে যাবে, সমাজ সংঘময় হয়ে যাবে। সংঘের কাজটা অনেক ব্যাপক, সেটাকে ব্যাপকতর জায়গায় নিয়ে যাওয়াই হচ্ছে সংঘের উদ্দেশ্য। সংঘের উদ্দেশ্য একটা ওই ভোটে লড়াই লড়ে দেবের তো স্বপ্ন একটু সংসদে 5 কোটি টাকা বরাদ্দ হয়েছে, যা অবস্থা সেটা কি তাহলে কি বাস্তবায়িত হবে না মনে হচ্ছে আপনার? কি ঘাটালের যে অবস্থা, ঘাটাল মাস্টার প্ল্যানে মুখ্যমন্ত্রীর 500 কোটি টাকার একটা ঘোষণা, ওটা শুধুমাত্র আগামী 2026-এর নির্বাচনকে সামনে রেখে। ডক্টর মানস ভূঁইয়াও জানেন
দেবও জানে, যদি ব্যাপারটার মধ্যে ঢুকে থাকে উনিও জানেন যে কেন্দ্র রাজ্য সহযোগিতা ছাড়া এবং রাজ্যের জমি নীতি পরিবর্তন ছাড়া আজকে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করা সম্ভব নয়। যখন থেকে আজ থেকে 30 বছর আগে ঘাটাল মাস্টার প্ল্যানের বা 20 বছর আগে যদি ধরে নেওয়া যায় যে অবস্থা ছিল বাস্তবায়িত করবার জন্য, আজকে 20 বছর পরে এবং গত 11 বছরে এই সরকার যা যা করেছে বিভিন্ন খাল নদীর ক্ষেত্রে, তাতে আরো পরিস্থিতি জটিল হয়ে গেছে। বেহাল স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে গিয়ে রাজ্যকে তুলনা করলো হাইকোর্ট এবং প্রধান বিচারপতি যেটা মন্তব্য করছেন যে একটা হুইল চেয়ারের জন্য মানুষের কোর্টে আসতে হয়, আদালত দেখুন, তুলোধনার পরে আর কি আছে, যে যদি কিছু থেকে থাকে সে শব্দ আমার জানা নেই, সেটাও কিন্তু পার করে গেছে কোর্ট এবং তৃণমূল এগুলো অভ্যস্ত হয়ে গেছে। তৃণমূলের যে সরকার আছে এর চামড়া গন্ডারের থেকেও মোটা। এটা কোনো প্রাগৈতিহাসিক যুগের চামড়া নিয়ে বসে আছে গায়ে। আপনি মামলার খালি হিসাব দেখুন, সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে 2026-এ নতুন সরকার এসে শ্বেতপত্র প্রকাশ করে জানাবে যে গত 15 বছর যাবৎ এই সরকার মামলা বাবদ মানুষের বিরুদ্ধে, রাজ্যের মানুষের দাবি দাবার বিরুদ্ধে মামলা বাবদ কত টাকা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে খরচা করছে। আমরা তো বলছি শ্বেতপত্র প্রকাশ করে জানান। মুর্শিদাবাদে তৃণমূল বিধায়কের বাড়িতে হানাই জাকির হোসেনের বাড়ি। তৃণমূল মানেই তো বেশ খনি, টাকা পয়সা, বনেদি বড় লোকদের ব্যাপার। বড় বড় লোকেদের বাড়ি বড় বড় লোকেরা পৌঁছে যাবে, ইনকাম ট্যাক্স তো আমাদের বাড়ি যাবে না। আমরা হচ্ছে বনেদি গরিব, তৃণমূল হচ্ছে বনেদি বড় লোকদের পার্টি। বনেদি বড় লোকদের বাড়িতে একটু বেশি ধন সম্পত্তি থাকে গেছে। আজকে কি এখানে সাংগঠনিক কোনো বৈঠক যে হচ্ছে পদের রদবদল বিষয় আছে কি? পদের রদবদল হবে না কোনো বিষয় আছে কি? রদ হবে নাকি বদল হবে সেটা সিদ্ধান্ত তো এখানে হবে না। আর সেটা সিদ্ধান্ত যেভাবে হয়, যে পদ্ধতিতে হয়, সেটা আমি আপনাকে জানাতে পারলে খুশি হতাম, কিন্তু আমারও ঘাড়ে খাড়া আছে, লাগানো আছে, আমি সেটা পারলাম না। এখানে কারা কারা, মানে সাংগঠনিক বৈঠকে বর্ধমান সদস্যরা কারা কারা, বর্ধমান মানে কারা উপস্থিত, তাদের নিয়ে বৈঠক কোন কোন সারা পশ্চিমবঙ্গে এই বৈঠক চলছে। আমি এখানে বৈঠক করে এখন আসানসোল জেলায় বৈঠকে যাচ্ছি।